যারা ছিনতাইয়ের কবলে পড়ছে সম্ভবত তার নিজের আত্মীয় স্বজন কেউ ওনার বাসা থেকে বলছে এখন তুমি কিছু বলবা কিনা বলো, এই জন্য উনি বলতে পারেন, অথবা বয়সের ভারে নুজো হয়ে উনি সময়ের জ্ঞান হারাই ফেলছেন। রাত 3টার সংবাদ সম্মেলন দেখবে কে আর কাভার করবে কে ভাই? রাত 3টায় সংবাদ সম্মেলন না করে পুলিশের 10টা গাড়ি নিয়ে আপনি বরস্ট্রি গিয়ে দাঁড়াই থাকেন যে কার বুকের পাটা আছে আয় পারলে চাঁদাবাজি কর। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে চাই আপনি প্রতিদিন কোনো কথা না বলে ঢাকার এক এক এলাকায় গিয়ে দাঁড়ান, পুলিশ নিয়ে দাঁড়ান, র্যাব নিয়ে দাঁড়ান, সেনাবাহিনী দিয়ে দাঁড়ান, মাইকে গিয়ে ঘোষণা করেন যে চাঁদাবাজ যদি থাকো পারলে কেউ আয় ঠ্যাং বাইঙে হাতে দিয়ে দিব। আপনি সেইটা পারেন না, আপনি এসি রুমের মধ্যে সংবাদ সম্মেলন করবেন, এটা তো মস্করা। আমরা মনে করতেছি সেটা উনি পারিবারিক চাপেও করতে পারে আত্মীয় স্বজনের কারণে, অথবা উনি বয়সের বারে নুজ্জ হয়ে সময় জ্ঞান তো নাই, তো উনি আমার বাপের চেয়ে উনি বয়সে বড় মানুষ, কি বলবো, তো ওনারে আসলে কেমনে হাত পাও বা কি ধরলে উনি যাবেন এটা বলতে পারতেছি না। আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে আমরা ওনারা সেটি বলবার চেষ্টা করব। আর এখন আপনারা ম্যাজিস্ট্রেট, আপনারা তো আনসারের চেয়েও নিচে নামে আসছেন। সুতরাং আমরা বলতে চাই যেই জায়গায় ছিনতাই চলছে, যেইখানে চাঁদাবাজি চলছে, সেখানে কি সেনাবাহিনী মোতায়েন আছে না? সেনাবাহিনী মোতায়েন থাকা অবস্থায় কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন কিভাবে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চলতে পারে, রান্দা দিয়ে কোপানো চলতে পারে, এইটার উত্তর সেনাবাহিনী প্রধানের কাছে আমরা জানতে চাই। সুতরাং আমরা বলতে চাই গোয়েন্দা বাহিনীর আজকে ভূমিকা কি? যে এই গোয়েন্দা বাহিনী পানির 7 হাত নিচ থেকে মানুষকে জঙ্গি ট্যাগ দিয়া, এর মানে আমরা বলছি না বাংলাদেশে জঙ্গিবাদ নাই, নিশ্চয়ই আছে, কিন্তু যা আছে তার থেকে হাজারো কোটি গুণ বেশি ভারতের বিনিয়োগে এখানে জঙ্গি কার্ড খেলা হয়েছে। আপনারা জানেন মাটির নিচ থেকে গোয়েন্দারা ডিজিএফআই এনএসআই জঙ্গি তুলে এনেছে, আর নাকের ডগায় বৈশা চাঁদাবাজি করে, ছিনতাই করে, ধর্ষণ করে, তাদেরকে আপনারা ধরতে পারেন না কেন? এর মানে সেনাবাহিনীও কি চাচ্ছে যে এমন একটা দেশে পরিস্থিতি তৈরি হোক যাতে ক্ষমতাটা সেনাবাহিনীর হাতে চলে যাক, আর একটা 111 হোক, অথবা এমন একটা পরিস্থিতি হোক তাতে এমন একটা নির্বাচনী সরকার আসুক যাতে সেনাবাহিনীর সাথে এই মীমাংসা করে আসবে, যেমনটা খুনি হাসিনা বলেছিল 111-এর সময়, আমি যদি ক্ষমতায় আসি তাহলে সেনাবাহিনীর এই সবগুলোকে ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হবে। তাহলে সেনাবাহিনী কি সেইটার অপেক্ষা করে আছে যে বর্তমান বিএনপি আসুক, জামাত আসুক, ছাত্রদের দল ক্ষমতায় আসুক, এই পরিস্থিতিকে সামাল দিতে না পেরে সেনাবাহিনীর সাথে বসবে, তারপরে বলবে ঠিক আছে আমরা আর কচু ক্ষেতের আয়নাঘর দেখতে যাব না, আয়নাঘর নিয়ে আর কোনো কথা বলবো না, সুতরাং আমাদেরকে হেল্প করেন, আইন শৃঙ্খলা তৈরি করেন। সেটাই যদি হয়, বিএনপির প্রতি অনুরোধ করছি, জামাতের প্রতি অনুরোধ করছি, আপনারা জনতাকে জানান সেনাবাহিনী আপনাদেরকে এভাবে বলছে। ইনশাআল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়াইছে, সেনাবাহিনীর যারা ভারতের তাবেদারি করে তাদেরকেও বাংলাদেশের মানুষ তাড়াবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে এই কথার মাধ্যমে সেনাবাহিনীকে আমরা জানাতে চাই, প্লিজ আপনারা এমন কিছুই নতুন বাংলাদেশে আর একটা 111 করতে পারবেন না, আপনারা জানিয়ে রাখেন। যদি আপনারা পারতেন আপনারা বুকে হাত দিয়ে বলেন একজন সিনিয়র অফিসার খুনি হাসিনার বিরুদ্ধে ছিলেন না, আজকে আমাদেরকে আপনারা গল্প শিখান সেনাবাহিনী পক্ষে ছিল না, আমাদের কিছু সৈনিক এবং জুনিয়র অফিসাররা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিল বিধায় আপনি জাতিসংঘের অনুদান বন্ধ হবে সেই ভয়ে বাধ্য হয়ে ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন। কোন নৈতিক দায় দিয়ে, ভালোবাসা দিয়ে আপনি ছাত্র জনতার পক্ষে আপনি দাঁড়ান নাই। সেটাই যদি হতো, ডক্টর ইউনূস যখন কচু খেতে আয়নাঘর দেখতে চান, সেই আয়নাঘর আপনি দেখতে দেন না কেন? সেনাবাহিনীকে এখন আপনারা বলেন আমাদের প্রতিষ্ঠানের দুর্নাম। ইতিহাস আপনাকে সময় দিয়েছে, গত 17 বছর খুনি হাসিনা আপনাকে দিয়ে আয়নাঘর করিয়েছে, খুন করিয়েছে, গুম করিয়েছে, ভাবেন ধর্ষণ পর্যন্ত করিয়েছে। একজন মানুষ রোজা রেখেছে, রোজা ভাঙিয়ে তারপরে তাকে ধর্ষণ করা হয়েছে, এটা তো আইএমএ জাহিলিয়াতকে ছাড়িয়ে গেছে। সময় এসেছে পাপ মোচন করার, সমস্ত আয়নাঘর সেনাবাহিনী উন্মুক্ত করে দেন, আপনারা জাতির কাছে ক্ষমা চান।